মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জিকে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা যারা পিওর মেডিকেল অ্যাসপিরেন্ট না, তারা এই দিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে না বা দেওয়ার সুযোগ থাকে না। কেননা বিজ্ঞান বিভাগ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে সাধারণ নলেজ বা জিকে বিষয়টি তেমন একটা গুরুত্বপূর্ণ নয় বা এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে না। একই সাথে এইচএসসি লেভেলে অধিকাংশেরই জিকে বা সাধারণ জ্ঞান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা না থাকায় অনেকেই অ্যাডমিশন টাইমে এসে এই বিষয়টি কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে, কতটা পড়তে হবে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকে। ফলস্বরূপ সাধারণ জ্ঞানে তারা আশানুরূপ নম্বর পায় না এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত ফলাফলটিও তারা পায় না। তবে শুধুমাত্র সাধারণ কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলেই জিকেতে অল্প সময়ে এবং মোটামুটি একটা নির্দিষ্ট সময় এই জিকের পিছনে ব্যয় করেই খুব ভালো নম্বর তোলা যায়। সাধারণ জ্ঞান পড়তে বসলে অনেকের কাছেই মনে হয়ে থাকে যে এই সাধারণ জ্ঞানের সিলেবাসের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে বিষয়টা এরকম মনে হলেও বিষয়টা আসলে তেমন নয়। আসলে সাধারণ জ্ঞান বিষয়টি কোচিং সেন্টারে আমরা ভর্তি থাকি, সেই কোচিং সেন্টার থেকে দেওয়া জিকে বইটি পড়েও অনেক দূর এগোনো যায়। তবে আমাদের অবশ্যই উচিত দু একটি কোচিং সেন্টারের জিকে বই একসাথে নিয়ে সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখা যে কোন বইটিতে অধিক পরিমাণে অ্যাকিউরেট তথ্য, প্রশ্ন, তত্ত্ব, ঘটনাবলী দেওয়া আছে। তারপরে আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমরা কোন বইটিকে জিকের জন্য মূল বা আমাদের প্রধান বই হিসেবে পড়ব। পাশাপাশি আমরা চাইলে মূল জিকে বইয়ের পাশাপাশি অন্য কোনো কোচিং সেন্টার বা বিভিন্ন পাবলিকেশনসের আরও একটি জিকে বইকে সহায়ক বই হিসেবে পড়তে পারি। তবে আমাদের বিচার বিশ্লেষণের পর যেই কোচিং সেন্টারের বা কোনো পাবলিকেশনের যে বইটিতে অধিক সংখ্যক সঠিক পরিমাণে তথ্য, প্রশ্ন, তত্ত্ব, ঘটনা দেওয়া আছে সেই বইটিকে আমাদের উচিত মূল বই হিসেবে সিলেক্ট করা। এরপর আসা যাক জিকের টপিকগুলোর ক্ষেত্রে। যদি আমরা জিকের টপিকগুলোর কথা চিন্তা করি বা বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে জিকেতে বিভিন্ন ধরনের টপিক আছে। প্রথমত কিছু টপিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে আরও এমন কিছু টপিক আছে যেগুলো তুলনামূলক গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। এরপর কিছু টপিক আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট এবং কিছু টপিক আছে যেগুলো খুবই লেস ইম্পর্টেন্ট। এখন যে টপিকগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা যে টপিকগুলো সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলোতে বিগত বছরগুলোতে কন্টিনিউয়াসলি প্রশ্ন আসছে, সেই টপিকগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এই টপিকগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভ করা ইজ নট ইনাফ। অর্থাৎ শুধুমাত্র যদি আমরা এই টপিকগুলোর কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যাই, সেটা কখনোই যথেষ্ট হবে না। পাশাপাশি আমাদেরকে এই টপিকের উপর যেই ঘটনা প্রবাহ, যেই তথ্য এবং তত্ত্বগুলো বিভিন্ন বইতে দেওয়া আছে বা যেটাকে আমরা মূল বই হিসেবে পড়ব সেই বইতে দেওয়া আছে, সেগুলো খুব ভালো করে দাগিয়ে পড়তে হবে। প্রয়োজনে এরপর আমরা শর্ট নোটসও বানাতে পারি এবং এই টপিকগুলোকে সেভাবে পড়তে হবে যেভাবে আমরা ক্লাস 9-10 আমাদের সমাজ বইয়ের বিভিন্ন চ্যাপ্টারগুলোকে পড়তাম। অর্থাৎ এই টপিকগুলোর উপর একটা সুস্পষ্ট এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে। এরপর যে টপিকগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেই টপিকগুলোর ক্ষেত্রে একভাবে পড়তে হবে, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলো আরেকভাবে পড়তে হবে। এখন বলা যাক যে টপিকগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোর ব্যাপারে। যে টপিকগুলো মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিন্তু নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেই টপিকগুলোর ক্ষেত্রে আমরা চাইলে বই থেকে তার এই টপিকের উপর যে ঘটনা প্রবাহগুলো আছে বা তথ্য এবং তত্ত্বগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নিতে পারি, যেন আমাদের মস্তিষ্কে সেগুলো মোটামুটি একটা সুন্দর ধাঁচে সাজানো হয়ে যায়। এরপর আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারি। যে টপিকগুলো লেস ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকগুলোর ক্ষেত্রে আমরা চাইলে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যেতে পারি এবং এই কোয়েশ্চেন ব্যাংক দু একবার সলভ করলেই ওই লেস ইম্পর্টেন্ট টপিকের যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমাদের স্মৃতিতে বা মেমোরিতে চলে আসবে বলে আশা করা যায়। এবং এর পাশাপাশি কিছু টপিক আছে যেগুলো একেবারেই অল্প গুরুত্বপূর্ণ বা খুবই লেস ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই টপিকগুলো একেবারে স্কিপ করে যাওয়ার চাইতে ভালো হয় যে এই টপিকের উপর কোনো বইতে যে 20 বা 30টি বা 40টি কোয়েশ্চেন ব্যাংক এমসিকিউ আছে সেগুলো দু একবার প্র্যাকটিস করা। এতে করে যদি কোনোভাবে এই টপিক থেকে একটি প্রশ্ন চলেও আসে তাহলে সেই প্রশ্নটির সঠিক উত্তর করা যায় এবং এর মাধ্যমে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকা যায়। এখন একটি বিষয় হলো যে আমরা যে কোচিংয়ে ভর্তি হয়ে থাকি না কেন, প্রত্যেকটি কোচিংয়েই ডেইলি এক্সাম হয়ে থাকে এবং সেই ডেইলি এক্সামে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পাশাপাশি জিকে থেকে থাকে এবং প্রত্যেক দিন এক একটা টপিকের উপর জিকে প্রশ্ন করা হয়। কখনো কখনো হয়তো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কখনো কখনো সিলেবাসে থাকে লেস ইম্পর্টেন্ট বা মোটামুটি ইম্পর্টেন্ট বা খুবই লেস ইম্পর্টেন্ট টপিকগুলো। এখন কথা হলো যখন আমার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে তখন বা সেই দিন তো আমি অবশ্যই
ওই পার্টটার উপর বিশেষ গুরুত্ব দিব, কিন্তু যেদিন লেস ইম্পর্টেন্ট টপিক থাকবে সেদিন যেন এমন না হয় যে টপিকটা একেবারে লেস ইম্পর্টেন্ট হওয়ার কারণে আমি আমার কোয়েশ্চেন ব্যাংকটা পর্যন্ত প্র্যাকটিস না করেই চলে গেলাম। অর্থাৎ সেক্ষেত্রে যখন আমার একটা লেস ইম্পর্টেন্ট টপিক আমার ডেইলি এক্সামে আসবে বা ডেইলি এক্সামের সিলেবাসে থাকবে, তখন আমি চাইলেই কেবলমাত্র শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করে চলে যেতে পারি। এতে ওই লেস ইম্পর্টেন্ট টপিকের যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমার জানা হয়ে গেল বা সেগুলোর উপর আমি একটা মিনিমাম প্রস্তুতি পেলাম। এখন কথা হলো, যদি এই লেস ইম্পর্টেন্ট টপিক বা খুব লেস ইম্পর্টেন্ট টপিক থেকে ওই প্রশ্নটা চলে আসে, তাহলে কিন্তু আমি পরবর্তীতে সেই প্রশ্নের সমাধান করতে পারবো। কারণ কোনো একটা কোয়েশ্চেন আমি যদি একবার বা দুইবার দাগাই বা প্র্যাকটিস করি এবং সেটি যদি আমার ডেইলিতে আমি একবার সলভ করি বা দাগাই, সেক্ষেত্রে সেই প্রশ্নটার একটা ধারণা বা একটা অস্পষ্ট চিত্র হলে আমাদের মস্তিষ্কে থেকে যায়। আর যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো তো অবশ্যই আমরা একবার রিডিং দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি অবশ্যই আমরা বইটা ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করব। কোয়েশ্চেন ব্যাংকগুলো সম্ভব হলে এক বা একাধিকবার প্র্যাকটিস করে যাব। অর্থাৎ ডেইলি এক্সামগুলোকে গুরুত্বের সাথে নিতে হবে এবং ডেইলি এক্সামে যদি কোনো লেস ইম্পর্টেন্ট টপিক থাকে সেটি সম্পূর্ণভাবে স্কিপ না করে তার উপর একটা মিনিমাম ধারণা তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, এই জিকে প্রশ্নগুলো কোন খান থেকে হয়ে থাকে বা এই জিকে প্রশ্নগুলো কি কমন পাওয়া যেতে পারে? উত্তর হলো হ্যাঁ, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জিকে কোয়েশ্চেন চাইলে কমন পাওয়া যেতে পারে। জিকের টপিকগুলো বা জিকের কোয়েশ্চেনগুলো কমন পেতে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলো ঘটনা প্রবাহ অনুযায়ী ইম্পর্টেন্ট, তার যেই ইম্পর্টেন্ট তথ্য এবং বিভিন্ন ডেট, বিভিন্ন নাম, বিভিন্ন ঘটনাবলী ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে পড়ে ফেলতে হবে। এরপর কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কোন ধরনের কোয়েশ্চেন ব্যাংক ইম্পর্টেন্ট সেটা জানা দরকার। আমরা যদি বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার জিকে অংশের প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে একটা বড় অংশ এসেছে বিসিএসের কোয়েশ্চেন ব্যাংক থেকে। অর্থাৎ বিসিএসের সাধারণ জ্ঞান প্রশ্নর অনেক প্রশ্ন হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষায় তুলে দেওয়া হয়েছে। সেজন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জিকেতে কমন পাওয়ার জন্য অথবা জিকেতে ভালো করার জন্য বিসিএসের সাধারণ জ্ঞান কোয়েশ্চেন ব্যাংক সলভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন চাকরি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এখন কথা হলো যে বিশ্ববিদ্যালয় বলতে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে বোঝানো হচ্ছে? শুধুমাত্র দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, নাকি আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়? এই বিষয়টি একটু জটিল এবং এর উপর আরও বিস্তারিত আলোচনা হতে পারে। তবে খুব সাধারণ ভাষায় বললে যতগুলো বিশ্ববিদ্যালয় সম্ভব এবং তাদের বিভিন্ন যে আলাদা ইউনিটগুলো আছে বিজ্ঞান বিভাগ বাদে, সেখানে যেই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাটাও একটা সিগনিফিক্যান্ট বিষয় বলে আমার কাছে মনে হয়। আর যদি তা সম্ভব নাও হয় তাহলে অন্তত দেশের যেই স্বনামধন্য টপ ক্লাস বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের প্রশ্নগুলো সলভ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো চাকরি পরীক্ষার জিকে সলভ করা। এখান থেকেও অনেক সময় কমন পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিসিএস কোয়েশ্চেন ব্যাংক, তারপরে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, তারপরে চাকরি পরীক্ষা বা জব এক্সামের কোয়েশ্চেন ব্যাংক। এর পাশাপাশি টপিকসগুলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ সেই বিষয়টিও আমাদেরকে একটু অ্যানালাইসিস করে বের করতে হবে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে যেহেতু জিকে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, সেহেতু বাংলাদেশের ইতিহাস তথা মুক্তিযুদ্ধের ইতিহাসটি বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত এই ইতিহাসটি থেকে বিগত বছরগুলোতে ব্যাপক পরিমাণে প্রশ্ন আসতে দেখা গেছে। তো এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়ে থাকে। এবং আরও একটি বিষয় যেটি নিয়ে সাধারণত স্টুডেন্টদের মধ্যে ব্যাপক কনফিউশন থাকে, যে সাম্প্রতিক বিষয়গুলি কতটা গুরুত্বপূর্ণ বা সাম্প্রতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসে কি না, বা সেটি কিভাবে পড়া উচিত বা কতটা পড়া উচিত। আসলে প্রকৃত কথা হলো এই যে বিগত বছরগুলোতে সাম্প্রতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসতে দেখা যায়নি বা তেমন কোনো প্রশ্ন এসে থাকে না, কিন্তু একদম বিগত বছরে অর্থাৎ 23-24 সালে সাম্প্রতিক বিষয়গুলি থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে, যেটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটি ব্যতিক্রমী দিক ছিল। তবে তার ধারাবাহিকতা হয়তো এবারও কিছু প্রশ্ন আসতে পারে। এবং যেহেতু এই বছরটি অন্যান্য বছর থেকে একটু আলাদা বা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, তো এই বছর সাম্প্রতিক বিষয়গুলি বা বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটেছে সেই ঘটনাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বলেই মনে হচ্ছে। এবং সেজন্য এই ঘটনাগুলো থেকে সাধারণ জ্ঞান অর্জন করাটাও গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। পাশাপাশি মূলত এত বছর পর্যন্ত জিকের যেই সাজেশনটা আমাদের দেওয়া হয়ে থাকে বা যেই জিকে থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে যেভাবে এসে থাকে, জিকে সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে সেটা যেভাবে এসে থাকে সেটা হলো এরকম যে
মেডিকেল ভর্তি পরীক্ষার কয়েক মাসের মধ্যে মানে পূর্ববর্তী কয়েক মাসের মধ্যে যেই সিগনিফিকেন্ট ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো বা সেই সাম্প্রতিক বিষয়াবলীগুলো পড়তে বলা হয়ে থাকে। আমরা চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত কয়েক মাসের সাম্প্রতিক বিষয়গুলি একটু পড়ে দেখতে পারি, তবে এটা এমন কিছু নয় যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত 10 বছরে এই সাম্প্রতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসেনি বললেই চলে। তবে যেটা বললাম যে জাস্ট বিগত বছরটাতে এই বিষয়ের উপর প্রশ্ন এসেছে, তবে সাম্প্রতিক বিষয়গুলির উপর বেশি জোর দিতে গিয়ে যেন বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়গুলি কোনো বের না হয়ে যায় এটা মাথায় রাখতে হবে, কারণ এটি জাস্ট অন্যান্য টপিক্সের মতো একটি সাধারণ টপিক, এখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে। বিগত বছরে এসেছে, এবার আসবে কি আসবে না সেটা বলা যাচ্ছে না, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই একটা আনসার্টেইন পরীক্ষা। এবং আরও একটি বিষয় হচ্ছে জিকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং সম্ভব হলে একাধিকবার প্র্যাকটিস করতে হবে, কারণ জাস্ট একবার বা একদিনে প্র্যাকটিস করে আসলে জিকেটা কমপ্লিট করা সম্ভব নয়। এবং সাধারণ জ্ঞানের পিছনে অবশ্যই সময় দিতে হবে, তবে সেই সময়টা যেন এক্সেসিভ না হয়ে যায়। অবশ্যই আমাদেরকে মূল ফোকাস রাখতে হবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির উপর, কারণ কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করে বা মেডিকেলে চান্স পায় মূলত ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির উপর ভিত্তি করে। এরপর সে কোন মেডিকেলে চান্স পাবে, সামনের দিকেরগুলোতে নাকি পেছনের দিকেরগুলোতে, সেটা ডিপেন্ড করে জিকে এবং ইংলিশের নম্বরের উপর। তবে একই সাথে জিকেকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট করা যাবে না বা গুরুত্বহীন মনে করা যাবে না। জিকের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, তবে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ বা সার্টেন অ্যামাউন্ট যেন হয়।